সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, লাখো চোখের পানিতে বিদায় নিলেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া। এদিকে নির্বাচনী হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। সর্বশেষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, লাখো চোখের পানিতে বিদায় নিলেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, আশেপাশের সড়ক, সবখানেই মানুষের ঢল। মনে হচ্ছে আজ ঢাকা শহরের স্পন্দন থমকে গেছে এক শোকের স্রোতে। লাখ লাখ মানুষ ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রী, আপোষহীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে, যেখান থেকে আর কোনোদিন ফেরা হবে না। সেই অনন্ত যাত্রায় তার সঙ্গী হয়ে রইল মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রু। জানাজস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, কারও চোখ শুকনো নেই। কেউ নিঃশব্দে কাঁদছেন, কেউ বা আবার হাউমাউ করে ভেঙে পড়ছেন। কে কাকে সান্ত্বনা দেবে সে ভাষা যেন আজ কারও জানা নেই। জীবনের শেষ মুহূর্তে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিচয় ছাপিয়ে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তা আজ মানুষের এই অভাবনীয় জনশ্রুতি স্পষ্ট করে দিচ্ছে। সারা দেশ থেকে ছুটে এসেছেন মানুষ, নিজ নিজ কাঁধে বয়ে এনেছেন ভালোবাসা আর কৃতজ্ঞতা। কেউ এসেছেন দূর গ্রাম থেকে, কেউ রাত ভর জেগে ঢাকায় পৌঁছেছেন শুধু একবার প্রিয় নেত্রীর কফিনের দিকে তাকাবেন বলে। যেন পুরো বাংলাদেশ আজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে খালেদা জিয়াকে বিদায় জানাতে। স্বয়ং প্রকৃতিও যেন আজ তার বিদায়ে অংশ নিয়েছে। কদিনের কনকনে শীত দূরে ঠেলে নগরীতে উঠেছে মিষ্টি রোদ। সেই রোদের আলোয় কিছুটা স্বস্তি পাচ্ছেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা মানুষজন। দুপুর 1:30টার দিকে দেখা যায় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশেপাশের সড়ক জুড়ে মানুষের ঢল ফার্মগেট পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কঠোর নিরাপত্তায় বুধবার সকাল 11:48 দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটোকলে লাল সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে আনা হয় তার কফিন। এর আগে বেলা 11টার দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে মরদেহবাহী গাড়ি। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার লাশ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর 6টায় 88 বছর বয়সে অনন্ত লোকে পাড়ি জমান দেশের এই প্রভাবশালী ও সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশেপাশের এলাকা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। জানাজস্থল কানায় কানায় পূর্ণ, বহু মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। বুধবার 31শে ডিসেম্বর দুপুর 2টায় অনুষ্ঠিত হয় সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা।
ভোর থেকেই সর্বস্তরের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সমস্ত দফতর সমন্বিতভাবে কাজ করে এই বিশাল আয়োজন সম্পন্ন করে। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, তার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বও জানাজায় যোগ দেন। সংসদ ভবন এলাকায় জায়গা না পেয়ে হাজারো মানুষ বিজয় সরণি, পুরাতন বাণিজ্য মেলা এলাকা এবং আশেপাশের সড়কে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেন। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকেও তারা ক্লান্ত হননি, কারণ আজকের বিদায় যে ইতিহাসের অংশ। জানাজা শেষে বিকেল 3:30টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সমাহিত করার কথা রয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একটি জীবন, একটি সংগ্রাম, একটি অধ্যায়ের সমাপ্তি। মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই জনস্রোত সাক্ষ্য দিচ্ছে, খালেদা জিয়া যদি শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। আজ তার অনন্ত যাত্রায় সঙ্গী হল লাখো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুজল বিদায়। এদিকে নির্বাচনী হলফনামায় সম্পত্তির যে বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেদের সম্পদ, আয় ও আইনি অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির 2 শীর্ষ সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে তুলনামূলকভাবে সীমিত সম্পদ, আয়ের উৎস ও ব্যক্তিগত দায়বদ্ধতার স্পষ্ট চিত্র। শারজিস আলমের সম্পদ ও আয়ের বিবরণ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তার হলফনামায় জানিয়েছেন, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন কিংবা গাড়ি নেই। হাতে নগদ অর্থ রয়েছে 3,11,228 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে 1 লাখ টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন, তার নামে 16.50 শতক কৃষি জমি রয়েছে, যা তিনি দান হিসাবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র 7,500 টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে 5 লাখ টাকা। বার্ষিক আয়ের উৎস হিসাবে ব্যবসা থেকে বছরে 9 লাখ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন শারজিস আলম। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর, মাস্টার্স ডিগ্রিধারী। হলফনামায় আরও বলা হয়, তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে 75,000 টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য 75,000 টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। আইনি তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, তার নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। আয়কর সংক্রান্ত তথ্য অনুযায়ী 2025-2026 অর্থবছরের রিটার্নে শারজিস আলম মোট আয় দেখিয়েছেন 28,05,000 টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য 33,73,662 টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন 52,500 টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পদ ও আয়ের চিত্র। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আসন্ন নির্বাচনে কুমিল্লা 4 আসনে দেবিদ্বার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত 29 ডিসেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় তিনি তার সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হল ব্যাংকে রাখা 26 লাখ টাকার সোনা। এছাড়া আসবাবপত্রের মূল্য 1 লাখ টাকা এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য 65,000 টাকা দেখানো হয়েছে। 2025-2026 অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে 12,53,539 টাকা। তিনি উল্লেখ করেছেন, তার কোনো কৃষি জমি নেই, তবে ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন রয়েছে 12,53,539 টাকা। ঋণ সংক্রান্ত বিবরণীতে হাসনাত আব্দুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কিংবা তার পিতামাতা, স্ত্রী ও সন্তান
সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা হয়নি। বর্তমান পেশা হিসাবে তিনি ব্যবসাকে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিণী এবং বর্তমানে তার পিতামাতা ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। আইনি তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। দুই নেতার হলফনামা বিশ্লেষণে দেখা যায় রাজনীতিতে সম্পদের প্রদর্শনের বাইরে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছ তথ্য তুলে ধরার একটি প্রবণতা তৈরি হচ্ছে। সীমিত সম্পদ, নির্দিষ্ট আয়ের উৎস ও আইনি অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করে শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ভোটারদের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনে এসব হলফনামা ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কী ভূমিকা রাখে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। সর্বশেষ কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। সোমবার সকাল 11টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধ ঘণ্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উস্কানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই। অন্য ব্যবসায়ী জানান, গত বছরের 5ই আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল, তবে সাম্প্রতিক মাসগুলিতে স্থানীয় যুবদল পরিচয়ধারী একটি গোষ্ঠী আবার দোকানীদের কাছ থেকে টাকা আদায় শুরু করে। তাদের অত্যাচার সহ্য না করতে পারায় আজ মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি। হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। এক পর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিলও বের করেন। অন্যদিকে স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তেজগাঁও থানার ওসি কে সেনজু মার্মা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালীন ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।